নমস্কার, আমি নয়ন রায়। আমার দুই সহকর্মী, একদিকে সন্দীপ শেঠ, একদিকে সমীর দফাদার। কলকাতা থেকে ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। আর এখান থেকে আমি যেখানে আছি, পাঁশকুড়া পশ্চিম খণ্ডকোলাতে, এখান থেকে বঙ্গোপসাগর 105 কিলোমিটার, খুব বেশি হলে। তাই হাওয়াটা সনসন করে বইছে, মাঘ মাস প্রায় শেষের মুখে। যারা এখানে দাঁড়িয়েছেন তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের এক একটা সিঁড়ি এবং এক একটা পিঁড়ি। নির্বাচন যখন আসে, নির্বাচন যখন হয়, নির্বাচন যখন সম্পূর্ণ হয়, এদের ভূমিকা খুব অনবদ্য। এরা হচ্ছে যে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় গ্রাম শহরে তারা কিন্তু কাজ করেন, শাসক দলের হয়েই তারা কাজ করেন, শাসক উন্নয়নের কথা বলেন। পরিচয় পর্বটা খুব সৌজন্য, যেটা সাংবাদিকতার ক্ষেত্রে আমি মেনটেন করি। তাই প্রথমে হচ্ছে রে বিশ্বজিৎ জানা, তিনি হচ্ছেন পঞ্চায়েতের নেতৃত্বে রয়েছেন, আপনাকে স্বাগত অভিনন্দন। অরুণ কুমার মানিক, প্রাক্তন সভাপতি অঞ্চল, প্রাক্তন উপপ্রধান, আপনাকে স্বাগত অভিনন্দন। আর যিনি মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন আব্দুল হামিদ খান, অনেক বড় লড়াকু নেতা কিন্তু এখানে। হ্যাঁ, আব্দুল হামিদ খান, যিনি কর্মাধ্যক্ষ দুবারের। পাশে রয়েছেন অসিত কুমার মণ্ডল, মাফ করবেন, অসিত কুমার মণ্ডলের সমাজের বিভিন্ন কাজ করেন। আর পাশে রয়েছেন সিদ্দিক মল্লিক সাহেব, সহসভাপতি ব্লক, প্রাক্তন উপপ্রধান 3বারের। তার পাশে রয়েছে রহমান, তাই তো, শেখ রহমান, যুব সভাপতি, প্রাক্তন হয়েছেন এখন সদ্য। আর হচ্ছে রে লব কুমার বাগ, কিষাণ সভাপতি। কিষাণ সভাপতি মানে কৃষকের বিষয় আছে। আপনাকে আমি শুরু করতে চাই, বিশ্বজিৎ জানা। পাঁশকুড়া পশ্চিম, প্রথমত একটা হচ্ছে এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। এ মাটি হচ্ছে বিদ্যাসাগরের মাটি। এ মাটি স্বাধীনতা বিপ্লবের বিরাট ইতিহাস রয়েছে। সতীশ সামন্ত, সুশীল ধারা হচ্ছে তমলুক, সবাই জানেন, সেটা পুরনো মানুষজন বলতে পারবেন। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ইতিহাস, একদিকে বিপ্লব। তার মধ্যে রাজনীতির যে দায়বদ্ধতা, সেটা তৈরি হয়েছে নতুন করে। স্বাভাবিকভাবে রাজনীতি, পলিটিক্যাল সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। তাই স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের সঙ্গে আজকের রাজনীতি বিপ্লবটা আমি গোলাচ্ছি না। আপনি আমায় বলুন, আপনি তো পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। পঞ্চায়েতি ব্যবস্থার ক্ষেত্রে, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যে ত্রিস্তরীয় কথা বলা হয়, সরকার যে সমস্ত রিফ্লেকশন অর্থনৈতিকভাবে যেগুলো করেছে, সেটা হচ্ছে খণ্ডকোলাতে তার রিফ্লেকশন কতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছেন? নমস্কার। তো 13 সালে এক্স পঞ্চায়েত মেম্বার আমার মিসেস ছিল, তো তার আমি সহযোদ্ধা হিসেবে ছিলাম এলাকার। তো 13 সালে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে, এবং মমতা ব্যানার্জি যে সরকারি কর্মসূচিগুলো, সেগুলো তো ব্যক্তিগতভাবে পেয়েছে। আর আমরা আমাদের পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রকল্প, এনার্জি, বিভিন্ন রাস্তাঘাট, মাটি বা গাছপালা, বিভিন্ন কাজে আমরা ভালোই যুক্ত হয়েছি মানুষের সঙ্গে। মানে কৃষকের চাহিদার প্রশ্নে, কৃষকের অধিকারের প্রশ্নে, শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ যারা চাষ করে নুনান্তে পান্তা ফুরায়, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে 13 সাল থেকে আপনি এখনো 26 সাল, যেহেতু বিভিন্ন জায়গাতে আপনি কাজকর্ম করেন, কতটা পৌঁছতে পেরেছেন? বাস্তবটা বলবেন। 85%। মানে 15% বাকি রয়েছে। 85%। 26-এ নির্বাচনের পরে বাকি 15% হয়ে যাবে তো? হ্যাঁ, ইয়াস। আপনার সঙ্গে দেখা হবে কিন্তু, দেখা উত্তর দেবেন সেদিন। খণ্ডকোলা অঞ্চল 85% 100 হয়েছে কাজে করে। আচ্ছা অরুণদা, আপনাকে তো বললো যে 15% বাকি রয়েছে। আপনি তো প্রাক্তন সভাপতি অঞ্চলের, প্রাক্তন উপপ্রধান ফলে মানিক, ফলে এই যে ত্রিস্তর যে ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, মাটির সোদাগন্ধ তো অনুভব করেন আপনারা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। জেলা পরিষদের ফাংশন বডি, স্টেডি, সেই অর্থ বরাদ্দ করলে পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত। যা বললো যে 15% কাজ বাকি রয়েছে, এখানকার যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, যারা চাষ করতে গিয়ে সমস্যায় হয়, সরকার যে সমস্ত ভর্তুকি দিচ্ছে, এখানে যন্ত্রাংশের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে, মানুষের কাছে কি সত্যি পৌঁছেছে এই খণ্ডকোলা অঞ্চলে? বলুন না, বলুন। মমতা ব্যানার্জির বর্তমানে যে কাজকর্ম উন্নয়ন, সর্বশেষ যেটা যুবসাথী এবং মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডারের যে আপনি কৃষকের কথা বলুন। অরুণ কুমার মানিক, কৃষক, কৃষি ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, কৃষি ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, যুবসাথী শুনবে, কৃষক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা মানুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে। তো আমি আপনার কাছে পরে আসছি, সেটা হচ্ছে রে আব্দুল্লাহ। হ্যাঁ, হামিদ খান। হ্যাঁ, আব্দুল হামিদ খান। শুধু হামিদ খান। আচ্ছা, তাহলে আমার হয়তো মাফ করবেন আপনি, হামিদ খান। মানুষ মাত্রই ভুল হয় তো, ঠিক আছে। আসলে নামে কি যায়, শুনুন তো। হ্যাঁ,
কাজই মানুষকে পরিচয় না দেয়, তবু আমাদের নাম রাখতেই হয় বা আমার রেখেছে। এই যে কৃষি ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা মানুষের যে যন্ত্রাংশের ক্ষেত্রে সরকার যে কথা বলছেন, একদিকে নরেন্দ্র মোদী সরকার যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যেভাবে কাটৌতি করছেন, এবং এই খণ্ডকোলা অঞ্চলে যে মানুষ একদম পিছলে বর্গের যারা শ্রমজীবী কৃষক, এবং সারের যে দাম এবং কিষাণ মান্ডিতে যে সমস্ত জিনিসপত্র শস্য বা পাওয়া যায় সঠিকভাবে পাওয়া যাচ্ছে? 100% সঠিকভাবে পাওয়া যায়। আমি তো 2003 সাল থেকে পঞ্চায়েতে কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে রয়েছি, এবং 13তে আমি ব্লকের প্রথম কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ হয়েছিলাম, 13 থেকে 18। তারপরে 18 সালে রিজার্ভেশনের জন্য আমি ক্যান্ডিডেট হইনি। আমার মিসেসকে হওয়ার জন্য বলেছিল, আমি কিন্তু মিসেসকে করিনি, কারণ বাড়িতে অসুবিধার জন্য। তো আবার আমি 23 সালে পঞ্চায়েত সমিতি কন্টেস্টিং করে বর্তমানে আমি খাদ্য কর্মাধ্যক্ষ। আমি বিগত 13 সালেও যখন ছিলাম, খাদ্যের কর্মদক্ষ আপনি, রাইট টু দ্য ফুড, স্বাধীনতার 78 বছর প্রায় পেরিয়ে গেল, রাইট টু দ্য ফুড মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সে আদিবাসী হোক, জনজাতি হোক, শ্রমজীবী হোক, সংখ্যালঘু হোক, বিভিন্ন সম্প্রদায়ের কাছে পঞ্চায়েত সমিতি দায়িত্বে যেহেতু রয়েছেন আপনি, কতটা করা গেছে? আমি মনে করি বিগত দিনে যা পরিস্থিতি ছিল 100%ই বলবো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, এবং এমন কোনো পরিবার নেই যে আমাদের সরকারি যে রেশন ব্যবস্থা কেউ পায় না, প্রত্যেকে পায়। এবং এতে যারা ভুল বলুন আর ঠিক বলুন, অনেক স্বাবলম্বী পরিবার সরকারি তারা দুধে ভাতে আছে। 100% দুধে ভাতে আছে। এমন কোনো পরিবার নেই যে তাদের বাড়িতে চাল কিনে খেতে হবে, এইরকম পরিস্থিতি এই মুহূর্তে আমি কেন প্রশ্নটা করছি, বামফ্রন্ট জমানাতে ফ্যান ভাত খেত আর লঙ্কার ডোলে খেত, শুকনো লঙ্কার ডোলে খেত, উনি সিনিয়র মানুষজনে বলতে পারবেন। আর পিঁপড়ের ডিম তো আপনি জানেন। আর হচ্ছে যে সকালবেলা ভাবে রাতে কি খাবো, সেটা তো ছিল। সেটা পরিস্থিতি পরিবর্তন সেটা করতে পেরেছেন, মানুষের মুখে অন্ন দিতে পেরেছেন? আমরা তো যেহেতু দীর্ঘ 2000 একদম তৃণমূল জন্মলগ্ন থেকে আছি, আমরা লালগড়, শালবনী ওইসব জায়গায় যখন আমরা যেতাম, মানে এই আমাদের ম্যাডাম যখন যেতেন বিরোধী হিসাবে, আমরা ওই সময় গিয়েছি, তখন দেখতাম পিঁপড়ের ডিম আদিবাসী মানুষজন তারা খাচ্ছে। কিন্তু বর্তমান সিচুয়েশন এখন তারা অনেক ভালোভাবে আছে, এবং আমরা যে লোকালিটিতে মানে রাইট টু দ্য ফুডের যে ফর্মুলা, সেটা এখানকার খণ্ডকোলার মানুষ এখানে ঠিকঠাক পেয়েছে। 100 ভাগ এখানে প্রত্যেকটি পরিবার সরকারি অনুমোদিত চাল, আটা, সবকিছু রেশন ব্যবস্থা সবকিছু পায়, এবং বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। একটু এগিয়ে গেলে দেখবেন আমার গ্রামে আজকে দেওয়া হচ্ছে, 5 মিনিট হেঁটে গেলে আপনি দেখবেন আমার এখানে দেওয়া হচ্ছে আজকে রেশন ব্যবস্থার সঙ্গে। এইচডি এর রাস্তা, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ব্যাপার আছে, রাস্তা কতটা করা গেছে? আমাদের এইচডি রাস্তা প্রায় 5 কিলোমিটারের মতো। আমাদের ফিরোজাবি যখন আমাদের 2005 পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়িকা ফিরোজাবি যখন এইচডি এর ভাইস চেয়ারম্যান ছিলেন, উনার অনুমোদনে আমাদের গোগ্রাস বিড়ি দোকান, বর্তমান বিবেকানন্দ টু চাঁইপুর তালতলা প্রায় 5 কিলোমিটার, আমাদের 10 ফুট ভায়া রঘুনাথবাড়ি স্টেশন, রেলওয়ে স্টেশন প্রায় 10 ফিট মানে 3 মিটার আমাদের রড দিয়ে ঢালাই হয়েছে, এবং যেটা আমরা কখনো আশা করিনি যে এই কাজটা হবে, খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, এবং এতে মানুষ খুবই উপকৃত। এবং এইখান থেকে সোজা ভোগপুর যাওয়ার জন্য যে রাস্তাটা, একদম ভোগপুর রেলওয়ে স্টেশন একদম সোজাসুজি যাওয়া যায়। বেশ, আপনার কাছে আসি, সেটা হচ্ছে ক্লাবকে আর্থিক সাহায্য, আর হচ্ছে রে হাই স্কুল এবং সাইকেল স্ট্যান্ড, অ্যাম্বুলেন্স। এখানকার ম্যাডাম যিনি আছেন ফিরোজা বিবি, তিনি বহুদিনের তিনি ভুক্তভোগী। তিনি এই বামফ্রন্টের সমানে তার পুত্র তিনি হারিয়েছেন নন্দীগ্রামে, তাকে শহীদের মা বলা হয়। এই সামগ্রিকভাবে যে পরিষেবাগুলো মানুষের, যেগুলো বললাম, রাস্তাঘাট, কালভার্ট এবং ওই যে সাইকেল স্ট্যান্ড, ওই কতটা করা গেছে? অ্যাকচুয়ালি দেখুন, আজকে বামফ্রন্ট আমলে, আমি 83 থেকে রাজনীতি করছি। বামফ্রন্ট আমলে যেটা ছিল যে রাস্তায় চলতে গেলে গাড়ি নিয়ে তা দূরের কথা, হোঁচট খেয়ে পড়তো নাকি? না, হোঁচট খেয়ে পড়ে যেত। এক হাঁটু কাদা, কোথায় গর্ত, কোথায় ভালো, কোথায় কিছু জানতাম না, এবং রাস্তাতে বাড়ি থেকে বেরোতে গেলে কাদার উপর দিয়ে বেরোতে হতো। তারপর বামফ্রন্ট জামানাতে শুধুই এলো মোরাম, কিন্তু আজকে আমরা ঢালাই রাস্তা পাচ্ছি, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। শুধু মানুষ যাতায়াত নয়, গাড়ি ঘোড়া সব কিছু গ্রামের ভিতরে চলে যাচ্ছে, যেটা কিন্তু বাম আমলে ছিল না। সব থেকে আর একটা বড় জিনিস যেটা আপনি যেটা বললেন, অ্যাম্বুলেন্স। আজকে কোনো সরকার এর আগে
মমতা ব্যানার্জি আসার আগে কেউ কিন্তু এইভাবে সাধারণ মানুষের সেবার জন্য ওই রোগের জন্য অ্যাম্বুলেন্স দেয়নি বিনা পয়সায়। আজকে অ্যাম্বুলেন্স দিয়েছে। আজকে কোনো প্রেগনেন্ট পেশেন্ট যদি থাকে তাকে মুহূর্তের মধ্যে যাতে হসপিটাল পৌঁছে যেতে পারে, তাতে মায়ের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে যদি আপনি ধরেন শিশু থেকে আরম্ভ করে ছাত্র, যুবক, বৃদ্ধ সবার জন্য একটা না একটা স্কিম করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে 102টো স্কিম করেছেন, সোশ্যাল স্কিম, যে স্কিমের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ উপকৃত হয়ে চলেছি। আজকে এর আগে বামফ্রন্ট আমল কেন মানে অর্থনৈতিক যে পরিসীমা, অর্থনৈতিক যে ইউএসপি, হুম খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে বা মধ্যবিত্তের ক্ষেত্রে, সেটা কি জীবন জীবিকার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে? একদম একদম বাস্তব। আজকে তা যদি না হতো, আজকে মানুষ, আজকে আপনি দেখছেন তাকিয়ে প্রত্যেকটা মানুষের দেখুন পাকার বাড়ি। আগে মানুষ মাটির বাড়িও থাকতে পারতো না, মানুষের এমন অবস্থা ছিল। আর্থিক উন্নতি না হলে কোনো এটা হতে পারতো না। সর্বোপরি মমতা ব্যানার্জি সাধারণ মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়ার জন্য এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে স্বাস্থ্যসাথী, এই যে আপনার মেয়েদের জন্য এই এটা কি বলে সবুজ সাথী, কন্যাশ্রী, এইগুলো যে দিয়েছে মানুষের হাতে, এই যে পয়সাটা তুলে দিয়েছে, এটা কোনো সরকার দেয়নি। আজকে যার জন্য আমরা পশ্চিমবাংলায় অন্যান্য স্টেটের চেয়ে আমরা অনেক এগিয়েছি এবং সাধারণ মানুষের হাতে অনেক পয়সা এসছে, যার জন্য আজ কিন্তু আমরা সামাজিক দিক থেকে উন্নতি লাভ করতে পেরেছি। বেশ, সিদ্দিক মল্লিক সাহেব, আপনি তো নমস্কার। আপনি তো পান খাচ্ছেন নাকি? না। মানে পান ভালোবাসেন? মেদিনীপুরের মানুষ পান ভালোবাসে। আচ্ছা, আপনি আমায় বলুন, বিপ্লবের তো জেলা, সেই বিপ্লবের মাটি ক্রমশ ভুলিয়ে দিচ্ছে অনেকে। এখানকার বিরোধী দল বলেনি, এখানকার বিরোধী দল বিপ্লবের ইতিহাসকে কার্যত ভুলিয়ে দিচ্ছে, ভোলাবার চেষ্টা করছে। ফলে খুব স্বাভাবিকভাবে আমার প্রশ্নটা আপনার কাছে সিদ্দিক সাহেব, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের প্রশ্নে, চাহিদার প্রশ্নে, চাকরির প্রশ্নে মেধাশ্রম কার্যত এই রাজ্যতে বেরিয়ে যাচ্ছে। সেখানে আপনার বিধায়িকা 16 এবং 21 এখানকার কতটা মেধাশ্রম এবং কায়িক শ্রমকে সংগঠিত করে চাকরি দিতে পেরেছে? আমাদের শহীদ জননী ফিরে যাবি বিধায়ক 10 বছর প্রায় শেষ হতে চলেছে। তিনি তো চেষ্টা করলে হবে না। আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সহ সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ, এরা মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো চাকুরির ক্ষেত্রে যে প্যানেলটা করছেন, সেই প্যানেলটাকে যে কোনোভাবে স্টে করিয়ে দেওয়ার ক্ষেত্রে সেখানে সিপিআইএম এবং বিজেপি তারা দুজনে দোসর হিসেবে কাজ করছে এবং যাতে বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয় সেই চেষ্টাটা করছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় শিল্পের মাধ্যমে কর্মসংস্থানটাকে আরও শ্রীবৃদ্ধি করে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের 100 দিনের যে কাজ, এই কাজটাকে বন্ধ করে দেওয়া এবং 100 দিনের কাজ যে পরিশ্রমটা তারা 1 বছর ধরে করেছিলেন, সেই 1 বছরের টাকাটাকে বন্ধ করে দেওয়া। এটা আমাদের বাংলার কি বলা যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন লড়াই আন্দোলন করে যখন দিল্লিতে দরবার করলেন, তখন পেছন দরজা থেকে মন্ত্রী লুকিয়ে পালালেন এবং পরবর্তীকালে কথা দিয়েছিলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি যে কথাটা দেন সেই কথাটাকে রক্ষা করেন এবং সেই কথা থেকে একচুল তিনি সরে আসেন না। প্রায় 78টা প্রকল্প, এই 78টা প্রকল্প তিনি ঘোষণা করেছেন, কার্যকরী করেছেন। মানে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে যদি যান, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ছোঁয়াটা সেই পরিবারে আছে। না, এবার বিধানসভাতে বাজেটের সময় ছিলাম, অন্তর্বর্তী বাজেট বা ভোটার অ্যাকাউন্টস বলা হয়। ডক্টর অশোক কুমার লাহিড়ী, যিনি ভারতবর্ষের অর্থনীতিবিদ, তিনি প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা। আজ তিনি নেই, ডক্টর মনমোহন সিং তিনি চলে গেছেন। তার মতো বিজ্ঞ পণ্ডিত মানুষ ভারতবর্ষে, কিন্তু অশোক লাহিড়ীকে নিয়ে কার্যত কটাক্ষ হয়েছে। তিনি বলেছিলেন বিধানসভাতে, উত্তরটা দিন আপনি আমাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রকল্প করেছে 79টা 78-79টা তা গিনেস রেকর্ডে নাকি নাম লেখা হবে। ঠিক এটা বলা যায়? এটা সর্বক্ষেত্রে বলা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা যায়। কটাক্ষ করেছেন আপনাদের? না, কটাক্ষ করতে পারেন। শুনুন, অর্থনীতিবিদ হিসেবে আমাদের অশোক মিত্র ছিলেন বামফ্রন্টের আমলে, তো তিনি সঠিক কথা বলার জন্য তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান যুগে রাজনৈতিক ক্ষেত্রে কি, সামাজিক ক্ষেত্রে কি এবং আপনার প্রশাসনিক ক্ষেত্রে সঠিক কথা বলার জন্য, মানে সঠিক কাজ যে করবে তার পেছনে টান দেওয়ার জন্য, লেজে ধরে টান দেওয়ার জন্য চেষ্টা অনেকেই করেন। কারা করেন? যারা প্রতিক্রিয়াশীল ব্যক্তি, যারা সমাজকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, বাংলাকে ভালোবাসে না, গ্রামকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসে না, কৃষক শ্রমিক ক্ষেতমজুরকে ভালোবাসে না। বিশেষ করে
আচ্ছা, পলিটিক্যাল বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে এখানে। এক তো হ্যাঁ। ধর্ম নিয়ে যেটা চলছে, এটা তো বিজেপির গেম প্ল্যান। বিজেপি চাইছে যে মানে সংখ্যালঘু ভোটটা যদি মাইনাস করা যায়, আপনার ওই হুমায়ুন কবির সহ কি বলা যায় আপনার ওয়াইসির যে আছেন নেতৃত্ব মিম, তো সেই ওদের চেষ্টা যে ওরা কোটি কোটি টাকা বিজেপির কাছে পাচ্ছে এবং সেই টাকা নিয়ে সাধারণ মানুষের, সাধারণ ভোটারের কাছে গিয়ে তাদের মন লাভ হবে? কিছু লাভ হবে না, মানে হাওয়া ঘুরিয়ে দেবেন আপনারা? কোনোভাবে না। না, হাওয়া কি ঘুরবে? না না না, ওদের অনুকূলে কোনোভাবে থাকবে না, বিজেপির অনুকূলে কোনো হাওয়া ঘুরবে না। ঘুরবে না। ফিরোজা বিবি যেহেতু বয়স হয়েছে, তার শারীরিকভাবে বয়স হয়েছে, হ্যাঁ। তার পুত্রের নাম উঠে আসছে। হ্যাঁ, ফিরোজা বিবির পুত্র মানে এমন একজন কর্মী, আমি কর্মী মনে করি, তো এমন একজন কর্মী যে আমাদের 264টা বুথ, 264টা বুথের সঙ্গে তার নারীর সম্পর্ক আছে। প্রত্যেকটা বুথের কর্মীকে ব্যক্তিগতভাবে চেনেন এবং এটা একটা অনেক বড় ব্যাপার, এটা একটা অনেক বড় ব্যাপার। আমি আপনার কাছে আসি, শেখ রহমান সাহেব, আপনি তো হ্যাঁ নমস্কার, আপনি তো প্রাক্তন যুব সভাপতি। আপনার প্রতি আমার একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যে এখানকার যুব সম্প্রদায় যারা পড়াশোনা করলো, যারা চাকরিটা পাওয়ার ক্ষেত্রে, এখানে কলেজের ক্ষেত্রে সমস্যা নেই, অনেক দূরে কলেজ, তো নিশ্চয়ই এবারে নির্বাচন যখন শেষ হবে, প্রার্থী যেই হোক না কেন, কারণ ওনার পুত্রের কথা হচ্ছে, তো কলেজের দাবি প্লাস হচ্ছে শিক্ষা সম্প্রসারণ, যুবকদের চাকরি, যুবতীদের চাকরি, মেধাশ্রমকে ধরে রাখা, কায়িক শ্রমকে আটকে রাখা, অসংগঠিত ক্ষেত্রে ব্যবস্থা করা, একজন যুব নেতা হিসাবে তো দায়িত্ব। নমস্কার। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দু একটা কথা বলবো। আপনি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলেন, দেখুন উন্নয়ন আপনার পাশেই দাঁড়িয়ে আছে। আমরা আমি উন্নয়ন বিরোধিতা করিনি, না না আমি উন্নয়ন দেখছি। কথাটা শুনুন, মানে আমাদের যেটা, আমরা গ্রামগঞ্জের মানুষ, তো আমাদের প্রান্তিক এরিয়ার মানুষ, আমাদের কথা কেউ তুলে ধরে না। ভুল কথা হচ্ছে, যারা 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 প্রভাবশালী গদি মিডিয়াতে কাজ করে তারা তুলে ধরে না, আমরা যারা নিশ্চিতভাবে খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ। বলুন। 2006-এ যখন সিপিএম এখানে ক্ষমতায়, মধ্য গগনে তখন মধ্য গগনে ওরা, আমি আমার বাড়ি যদি আপনাকে দেখাতে পারতাম খুব ভালো হতো। এই যে ইলেকট্রিক ব্যবস্থা দেখছেন, সেটা জীবনে ভাবিনি আমার বাড়িতে ইলেকট্রিক আসবে। আচ্ছা। মা মমতাকে সবসময় আমরা পাথেয় করে চলি, ওনার আদর্শে আমরা দীক্ষিত। সত্যি উনি সোনার গৌর, চলে গেলে আর পাবো না। তাকে হৃদয়ে রাখতে হবে। তাকে হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তাহলে চাকরির প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে যে প্রশ্ন, আমি এই জায়গায় যাচ্ছি। উনি A to Z প্রকল্পে করলেন, ওনার মাধ্যমে আমাদের প্রান্তিক গ্রামের মানুষ উপকৃত হলেন, এবং রাস্তাঘাট, জল ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, মানে 100 অ্যাবাভ। আপনি ও বলছিল 85, আমার মানে নজরে- ওই বিশ্বজিৎ বাবু বলছিলেন যে আমার 85। নজরে তো চাওয়ার থেকে অনেক বেশি নেত্রী আমাদের দিয়ে দিয়েছে রীতিমতো। মানে কর্মসংস্থানের প্রশ্নে আবার কর্মসংস্থানে আমি আসছি। আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকটা দিক থেকে উনি প্যানেল তৈরি করছেন, আপনারা দেখছেন। কোথায় কোথায় বিরোধীরা ভোটের মারফত চলে গিয়ে প্যানেলগুলোকে আটকে দিয়েছে, যার জন্যে আমাদের নেত্রী, আমাদের রাজ্য সরকার লড়ছে বেকারদের জন্য এবং কর্মসংস্থান। অলরেডি তো অনেক, আপনি হাওড়া জেলাটা, আমি তো ওখানে কাজ করি, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, যার জন্য এখনো যেগুলো পেন্ডিং। আচ্ছা, আমাকে একটু বলুন তো আপনি। না, আমি বলি আপনাকে, এখানে প্রাথমিক স্কুল এবং বিদ্যালয়গুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, মানে ছাত্র এবং ছাত্রীরা স্কুলে যেতে চাইছে না, কারণ প্রাইভেট স্কুলগুলোতে ঢুকে পড়ছে। এটা একটা শিক্ষার ক্ষেত্রে খুব বড় বড় মানে দুর্যোগ বলতে পারেন। এইটাকে ধরে রাখার ক্ষেত্রে আপনার না, ওটা খুব কম পরিমাণে স্যার, এটা ভুল আমি মনে করি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যা করেছেন, টোটাল বাচ্চাদের জন্য মিড ডে মিল এবং পড়াশোনার জন্য বই। আমি অমর্ত্য সেনের প্রতিটি রিপোর্টটা পড়েছেন? আমি প্রতিটি রিপোর্টটা পড়েই বলছি ড্রপ আউটটা বাড়ছে, কারণ মিড ডে মিল খেতেই যাচ্ছে। আমি কিন্তু নেগেটিভ কোনো প্রশ্ন করিনি, আমি বলছি যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা স্কুলমুখী না হয়ে তারা প্রাইভেট, বেসরকারি স্কুলগুলোতে ঢুকে পড়ছে। সরকারি নীতিগত শিক্ষার নীতি, কারণ কেন্দ্র রাজ্য দুপক্ষই দায়ী আছে। এইখানটা একটা আটকানোর একটা বিষয়, জোয়ারটাকে আটকানোর ব্যাপার। আমাদের নেত্রী, দেশনেত্রী, উনি তো সর্বক্ষণ চাচ্ছেন, যার জন্য এই পড়াশোনার উন্নত মানের জন্য উনি ছাত্রদেরকে স্টাইফেন্ড দিচ্ছেন, সমস্ত কিছু হেল্প করছেন। এর বাইরে যারা, যিনাদের ভাবনা একটু ছেলেকে মনে হচ্ছে সরকারের বাইরে পড়ালে আরো আমার ছেলে ডেভেলপ করবে, তো তাদের কাছেও অনুরোধ, এখনের যে সরকার যে শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে চালাচ্ছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন আমাদের রাজ্য সরকারের আন্ডারে যে স্কুলগুলো আছে ওখানে পড়াশোনা করায়। গুড প্রপোজাল, মানে
আমার ভালো লাগলো আপনি কথাটা বললেন যে শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঁশকুড়া পশ্চিমকে বার্তা দিচ্ছেন, অবশ্যই মেসেজ যেটা একটা, যে তাদের বাবা মা যেন, অভিভাবকরা যেন তারা স্কুলমুখী হয়। একটু বিধায়ক সম্বন্ধে এবং হ্যাঁ বলুন। শহীদ মাতা ফিরোজা বিবি আজকে 10 বছর এসছেন, ওনার প্রতিনিধি হিসেবে ওনার ছেলে এখানে কাজ করছেন। এবং যখনই আমরা যে প্রোগ্রামে যেভাবেই চেয়েছি, যে বিপদে চেয়েছি, ওনাকে আমরা পেয়েছি। ওনার থেকে ওনার যে ছেলে, সত্যি এই যে 264টা বুথে যে উনি সিদ্দিকবাবু বলছিলেন, উনি অনেক সিনিয়র লিডার। হ্যাঁ, উনি সমস্ত মানে সিনিয়র কিভাবে বয়ে যায়, মানে দাড়ি পাকলে চুল পাকলে নাকি না অভিজ্ঞতা? উনি ওনার রাজনৈতিক জীবন 45 বছরের, নিশ্চয়ই আপনি ওনার কাছে ডিটেলস জানবেন। তো যাই হোক, উনি মানে হামিদবাবুও বলছিলেন, মিষ্টিভাষী, উনি খুব মিষ্টিভাষী। হামিদবাবু বলছিলেন ওনাকে এক ডাকে আমরা পাই। আমি ওনার ছেলে। আমি একটু এনাকে, আমি লব কুমার বাগ, কিষাণ সভাপতি। কৃষি ব্যবস্থায় পশ্চিমবঙ্গে বুনিয়াদী স্তরে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রয়েছে, যদি পাশে হলদিয়া রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, আমি ওই প্রশ্নে যাব না, এটা হলদিয়া নয়, এটা পাঁশকুড়া পশ্চিম। কৃষকের অধিকারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রিফ্লেকশন জানি না কতটা হচ্ছে। কাজ 100 দিনের টাকা কার্যত আটকে থাকছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা ঘোষণা করেছে। কৃষকদের যে অধিকারের প্রশ্নে, চাহিদার প্রশ্নে, কিষাণ মান্ডিতে তার বীজ বা তার জিনিসপত্র, সবজি ঠিকঠাক দাম পাবে কিনা, ফোরে ব্যবস্থা চালু আছে কিনা, তাকে রোধ করা গেছে কিনা, সারে কালোবাজারি রুখতে পেরেছেন কিনা, এই প্রশ্ন উত্তর দিন আপনি। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার কথা ভেবে, কৃষকদের কথা ভেবে যে কাজ করছেন, সেটা সারা ভারতবাসী দেখছেন। ওটা ছেড়ে দেন, কৃষকদের কথা, অধিকার। কৃষকদের যা কিছু পরিষেবা আমাদের কিষাণ মান্ডি থেকে প্রত্যেকটা কৃষকের বাড়িতে বললে ভুল, মানে একদম কোঠায় যে পরিষেবা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ব্যবস্থা করেছেন। আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমাদের কিষাণ মান্ডির মাধ্যমে প্রত্যেকটা চাষি, ক্ষেত মজুর যারা আছে, প্রত্যেকের পরিষেবা পাচ্ছে। বেশ, আমি শেষ করি। খাদ্য বঙ্গোপসাগর অনেকটা 105 এই বলছিলেন এইমাত্র যে হামিদ সাহেব, নামটা খুব গুরুত্ব। স্যার, আমি যেটা বললাম 85% যেটা কৃষকের ব্যাপারে বলেছিলাম, বিষয়টা হচ্ছে আমাদের ছোট করুন, ছোট করুন। আমন চাষের সময় এই যে বন্যা কয়েক বছর পাঁশকুড়াতে হয়ে যাওয়ার জন্য, তো কয়েকটা বছর এখানে কোন নদী গেছে এখান থেকে? হ্যাঁ, এখানে কোন নদী? কংসাবতী। এখানে বালি চুরি হয়? এখানে বালি সেটা নেই, সেটা নেই, বন্ধ আছে। বন্ধ। আর 10 কিলোমিটার এখান থেকে 10 কিলোমিটার যেটা খাল সংস্কার নিয়ে যেটা সমস্যা ছিল, তো গত বছর ঠিকটা দেখলাম যে খাল সংস্কার কাজটা চলছে। এই বছর পুনরায় হয়ে গেলে যে ঘাটতিটা আছে কৃষকের, মানে চাষের দিক দিয়ে, আমন চাষের, সেইটার দিক দিয়ে বা সবজি বা যেসব চাষবাস হয়, সেগুলো ঠিকটা অনেকটা ক্ষতি ঠিকটা আমরা অনেকটা ইয়ে হবো। বলতে পেরেছেন, বেশ। এবং হ্যাঁ, আর স্যার, বিধায়ক কিষাণ মান্ডি থেকে যেহেতু আমি মেম্বার আছি, কিষাণ মান্ডি থেকে সর্বদা ধান, সরষা, তিল, যাবতীয় চাষের সরঞ্জাম পাওয়া যায়, মানে যে ইয়েগুলো, বীজগুলো, এবং পাওয়ার টেলার থেকে শুরু করে ধান ঝাড়া মেশিন, ইয়ে করা মেশিন, ট্রাক্টর, যাবতীয় যে অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। এবং তার নজির আমার গ্রামে আছে। আমার গ্রামে বেশ কয়েকজন মানুষ ট্রাক্টর পেয়েছে, এবং 2-3 বার করে পেয়েছে। আমাদের এখানে একটা পরে ভাই ভাই আলাদা, তাদের জমি জায়গা আছে, বেশ, বেশ, সবাই পেয়েছে। বেশ। আমি সংক্ষিপ্ত আকারে এটা শেষ করতে হবে। আপনার কাছে, আমি অত্যন্ত সিনিয়র মানুষ, সিদ্দিকবাবু, খেলা হবে? খেলা তো হবে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার খেলবেন, তার সাথে তার যে মানে অনুসারী, অনুগামী, তারাও খেলবেন, এবং এ খেলায় বিজেপি পরাস্ত হবে। জয় মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়াই চটি আবার 50টা সিট মানে 250 সিটের বেশি নিয়ে বিধানসভায় যাবে। বলুন আপনি। একটা শুধু কথা বলে বেরিয়ে যাই। না, আমিও বেরিয়ে যাবো, আমিও বহুদূর যাবো। আমি একটা শুধু কথা বলতে চাচ্ছি যে আমার এই বিধানসভাতে আমরা চাইছি ভদ্র, মিশুকু, ভালো প্রতিনিধি বিধানসভাতে। কেমন? বেশ, আমরা ওই বিজেপির দালাল প্রতিনিধি চাই না। যে বিজেপি দালাল, যার নিজের অঞ্চলে বিজেপিকে জিতায়, এবং আজকে যে কমিটি ফরমেশন হচ্ছে, যারা বিজেপি করে, যাদের ফ্যামিলি বিজেপি করে, তাদেরকে পদে এনে বসাচ্ছে, আর যে লোকগুলো জন্ম থেকে কংগ্রেস থেকে তৃণমূল করেছে, তাদেরকে সরিয়ে দিয়ে ওই দালালের লোকদেরকে আনছে পদের লোভে, টাকার লোভে। সেই সব লোক যেন এখানে প্রতিনিধি হয়ে না আসে। যদি আসে, তাহলে আমরা বাধ্য হবো অন্য রাস্তা দেখতে।
একটা বিষয় হ্যাঁ। আমি মানে মিস করেছি, যেটা হচ্ছে আমাদের খণ্ডকোলা অঞ্চল একটা ফেয়ার অঞ্চল ছিল। তো সেই অঞ্চলটাকে এই পঞ্চায়েত নির্বাচনে 2022 সালে 10ই আগস্ট যে খেলাটা হলো, এখানে খেলাটা করলেন যিনি বা যারা করলেন, আমাদের 11টা পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা 17। সেখানে স্টেট থেকে নাম এসেছিল সিদ্দিক মল্লিক প্রধান, উপপ্রধান অশোক মণ্ডল, কিন্তু সেখানে দেখা গেল 3 জন আমাদের তৃণমূলের বেরিয়ে গিয়ে 2 জন সিপিআইএম এবং 6 জন বিজেপিকে নিয়ে, 4 জন বিজেপিকে নিয়ে, 4 2 6 এবং আমাদের 3, এই 9 জন তারা করলো এবং 8-9 ভোটের ব্যবধানে, আমি একটা ভোটের ব্যবধানে পরাজিত হলাম। তো এখানে শেষ করুন। আমাদের অঞ্চলে বিধানসভাতে 1,500, বিধানসভা লোকসভাতে 1,500, 2,000, 1,800 পর্যন্ত আমাদের লিড থাকতো। এবারে দুর্ভাগ্যবশত আমাদের অঞ্চলে ওই মির্জাফরি যারা করেছেন, হয়তো ব্লক নেতৃত্ব কারো হাত নিশ্চিত আছে, না হলে এটা হতে পারে না। তো সেই কারণে আমরা বিধানসভাতে আমরা প্রায় ওই 58টা না 62টা ভোটে আমরা ডেভিসিট আছি, এটা আমাদের কাছে লজ্জা। এবং আমাদের অঞ্চলে 64টা ভোটে আমরা মানে জিতে আছি, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। কারণ আমরা যেখানে 1,500, 2,000 ভোটে লিড থাকি, সেই অবস্থাটার জন্য দায়ী কারা, এটাকে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন প্রচার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। কারো হচ্ছে রে, কারো হচ্ছে রে, সংক্ষিপ্ত কোথাও সংক্ষিপ্ত। হ্যাঁ, সাংগঠনিক বিষয় নিয়ে যেটা বলি, আমাদের 205 পশ্চিম বিধানসভা, যেটা পাঁশকুড়া পশ্চিম, বর্তমানে পাঁশকুড়া ব্লকের যে সাংগঠনিক পরিস্থিতি, কিংবা আমাদের বিধানসভা এরিয়ায় পৌরসভাও আছে, কিন্তু এই সাংগঠনিক শর্টে বলুন, শর্টে বলুন। সটাই বলছি, এই যে সাংগঠনিক পরিচয় মানে বিষয়টা রয়েছে, আমার মনে হয় আমার দীর্ঘ 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, কারণ তার আগে আমরা জাতীয় কংগ্রেসী পরিবারের লোক, বর্তমানে আমরা ওই তৃণমূল ততদিন নেতৃত্বের জায়গায় আছি। 24 বছর যুব সভাপতি ছিলাম, তারপর কর্মাধ্যক্ষ। মূল অভিযোগটা কি? মূল অভিযোগটা, বর্তমানে যে সংগঠনটা চলছে ওটা সঠিক পদ্ধতিতে চলছে না, সঠিক ব্যক্তিরা পদ পাচ্ছে না, কিছু কন্ট্রাক্টর, কিছু অসামাজিক লোক, অসামাজিক বলবো, যাদের বাড়িতে চোলাই মদের ব্যবসা, যার দাদা ভাই বিজেপি করে, তাদেরকে ব্লকের পদাধিকারী করে দিয়ে, কিংবা সাংগঠনিকভাবে বিভিন্ন অঞ্চলে, কিংবা পৌরসভা, আমি বলছি তার মানে আমি হয়তো কোনো কারণের আগের বসে বলছি না, আপনারা যদি আপনাদের মাধ্যমে টোটাল পাঁশকুড়া ব্লকের চিত্রটা একটু, আপনারা উন্নয়নটা দেখছেন, যদি সাংগঠনিক বিষয়টা আপনারা যদি একটু ফলো করেন, আপনারা বুঝতে পারবেন বর্তমান যে সংগঠনটা চলছে, এই সংগঠনের ভিত্তিতে যদি ভোট হয়, আমি মনে করি ভোটটা সঠিক পদ্ধতিতে হবে না। কারণ প্রকৃত যারা তৃণমূল করে, প্রকৃত যারা কিছু চাওয়া পাওয়ার জন্য আসেনি, দলকে ভালোবেসে এসেছে, মমতা ব্যানার্জিকে ভালোবেসে এসেছে, তারা আজকে কিন্তু বসে যাওয়ার অবস্থায়। বর্তমান খণ্ডখোলা অঞ্চল আমরাও মানসিক দিক দিয়ে স্থির করে নিয়েছি যে এই রকম নেতৃত্বের আন্ডারে আমরা কাজ করব না, কিংবা এইটাই বলছি আপনাদেরকে বলবো, আপনি যখন এসেছেন আপনি একটু ফলো করে দেখবেন পাঁশকুড়া ব্লকের চিত্র। আমি জানি, খবরটা জানি, এইটা করবেন, এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি সেটা হচ্ছে যে সে যে পিঠে রোদ পড়ছে, সবারই রোদ পড়লে গা হাত পা ব্যথা থাকলে ঠিকঠাক হয়ে যায়, আর রাজনৈতিক ব্যথা খুব গুরুত্বপূর্ণ। যারা ব্যথা দিচ্ছেন তারা বুঝবেন, তারা ভালো মেডিসিন খাবেন, প্যারাসিটামল খেতে পারেন বা অন্যান্য কিছু খেতে পারেন। যে শুরু করেছিলাম বঙ্গোপসাগর থেকে অনেকটা দূরে রয়েছি, কিন্তু ইতিহাস সমৃদ্ধ পাঁশকুড়া, যেহেতু পূর্ব মেদিনীপুর বিপ্লবের স্মৃতিগাথা রয়েছে, সেই বিপ্লবের স্মৃতিগাথায় ক্রমাগত কণ্টকময় পরিস্থিতি তৈরি করেছে কিছু শাসক দলের মধ্যে। তবে ফিরোজ বিবির সম্পর্কে বলছিলেন এবং তার ছেলের যে ভূমিকা সেটা বলছিলেন, যে এবার তার টিকিট পাওয়া উচিত, সেটা দল ঠিক করবে। কিন্তু উন্নয়নের প্রশ্নে যে সমস্ত আমি কথা শুনলাম, খণ্ডকোলা অঞ্চলে প্রশ্ন আছে, উত্তর আছে, সময় বলে দেবে আর কি কি করা উচিত আর কি কি করা উচিত না। কারণ টিকিটটা তো আমি দেবো না, টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নিমিত্ত সাংবাদিক, দ্য কোয়েরি আমার প্ল্যাটফর্ম। আমি দলদাস নই, আমি মানুষের কথা বলি, উন্নয়নের কথা বলি, দুর্নীতিরও কথা বলি। নমস্কার। খণ্ডখোলা, পাঁশকুড়া পশ্চিম, জেলা পূর্ব মেদিনীপুর। নমস্কার।